রহিম। আমি শুধু আমার বাংলাদেশের ভাই বোন, কিশোর, যুবক, বৃদ্ধ সবারই আবারও কিছু নতুন কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমার জীবন বৃত্তান্ত, আমার লাইফের সুখ দুঃখের কথাগুলো নিয়ে আমি আলোচনা করে আসতেছিলাম। আজকে আমি আবার নগদে বর্তমানে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে খুব এইসব ব্যাপার নিয়ে খুব কষ্টে আছি। এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে আজকে বলতে চাই, আশা করি আপনারা শুনবেন ইনশাল্লাহ। আমি তাহলে আজকে নতুন এই 7তম পর্বতে আমি শুরু করতেছি। যেমন বর্তমান যে পরিস্থিতি, আপনার বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে যে অবস্থায় আমাদের দেশের দলগুলো বিভিন্ন রকমভাবে একজন আরেকজনের দোষারোপ, আরেকজন আরেকজনকে সরাইয়া দিবে, একজন ক্ষমতায় চলে গেল, আরেকদিকে আমাদের যে বাংলাদেশের যে উপদেষ্টা, উনি কোনো শব্দ করেন না। ওনারা কিছু যদি দেখি কোনো লোক যদি প্রশ্ন করে, উনি বলেন আমি তো এই সম্বন্ধে কিছু জানি না, আমার জোর করে বসাইছে। এই যে কথাবার্তাগুলো আমাদের বাঙালি জাতির একটা কলঙ্ক হয়ে দাঁড়াইছে। আমরা খালি কী যেন একটা হাস্যকর ব্যাপার স্যাপার। আবার দেখা যায় কোথায় কিছু ঘটলে কত মারাত্মক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু ওনার কোনো বক্তব্য থাকে না। তাইলে চালাচ্ছে কে দেশটা? উনি চালাচ্ছে না অন্যরা চালাচ্ছে? কিছুই বুঝতেছি না। যাই হোক, একবার জামাত বলে বিএনপির দোষ, বিএনপি বলে জামাতের দোষ, এনজিপি বলে অমুকের দোষ, তমুকের দোষ। এই দোষী অবস্থাটা নিয়ে আজকে কথা বলবো। আশা করবো যে ইনশাল্লাহ আপনারা দয়া করে এই দোষাদোষী বাদ দিয়া আমাদের বাংলাদেশের উন্নয়ন নিয়ে, বাংলাদেশের শ্রমিক, গরিব, কৃষক, রিস্কাওয়ালা এরা কীভাবে দুবেলা দুমুঠো ভাত শান্তি হালে খাবে, কীভাবে এরা কর্ম পাবে, এই নিয়ে যদি আপনারা আলোচনা করতেন, উপদেষ্টার মুখ থেকে বলতেন, শুনতাম, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনার জন্য দোয়া করতাম। কিন্তু তা না কইরা উনি একটা কাজ করছেন ভালো, আমাদের ব্যাপারে কথা বলছে না বলুক, এটা সত্য যে ওনার কিছু ট্যাক্সের ব্যাপার, কতগুলো কেসের ব্যাপার, উনি নগদে অনেক হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার সব কিছু উনি মুক্ত করে দিয়েছে প্রথমেই। যে তোমরা যেহেতু আমাকে উপদেষ্টাই বানাইছো, তাহলে আগে উনি ওনার সুযোগটা নিয়ে নিছে, অলরেডি ওনারটা নিয়ে নিছে। আপনার আমি ভাত পাই না পাই, কাজ পাই না পাই, যেহেতু ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, কাজকর্ম বন্ধ হয়ে যায়। রিক্সাওয়ালারা কয় আগে আমরা 800-1000 পাইতাম, অন সারাদিন রিক্সাওয়ালায় চালায় 300-400 পাই না। হ্যাঁ, বিভিন্নভাবে সমস্যা দেখা দিচ্ছে আমাদের বাংলাদেশে। আমি অনুরোধ করবো উপদেষ্টা মণ্ডলীদের, আপনারা দেশ চালাচ্ছেন, কিন্তু আপনারা হাস্যকর ব্যাপার বা উনি একজন সম্মানী ব্যক্তি, নোবেল বিজয়ী, এটা আমাদের বাংলাদেশের গৌরব ছিলেন। কিন্তু ওনার এই বর্তমান কার্যকলাপে ওনার যে ওনার নিয়ে যে গৌরবটা করতো, আমাদের যে একটা অহংকার ছিলেন, সেটা উনি নিজেই কিছুটা ঠাউপূর্ণ করে বলালেন। আমাদের বাঙালি জাতির কাছে কেমন যেন একটা হাস্যকর ব্যাপার সফল হয়ে যাচ্ছে ওনাকে নিয়ে। যাই হোক, আল্লাহ ওনারা শুভবুদ্ধি দিক, উনি যেন ভালোভাবে আমাদের দেশের ভালো কাজ করতে পারেন। সামনে নির্বাচনটা সূক্ষ্মভাবে সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা করে একটা নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতাটা দিক, দেশটা একটা সুস্থে আসুক, ভালো পরিবেশে আসুক, এই আশাবাদ করি। যাই হোক, আমি আজকে বিএনপি, আমার একটা মুক্তিযোদ্ধা, ওই যে সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান সাহেব, যুদ্ধের সময় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান সাহেব। উনি খালি সেক্টর কমান্ডার তাই ছিলেন না, উনি ঘোষণাপত্র, যুদ্ধের যে একটা ঘোষণাপত্র, এটাও উনি পাঠ করছিলেন। তাছাড়া উনি স্বাধীনতার পরে একটা দল গঠন করেন, ওনার সাথে অনেক মুক্তিযোদ্ধারাও ছিলেন। বাংলাদেশের জনগণ নিয়ে এক বিএনপি দল গঠন করেন। আমি আশা করি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে বাংলাদেশে এই মুক্তিযোদ্ধার একটা দল বিএনপি, ওনারা এই মুক্তিযোদ্ধাদের সম্মানহানির ব্যাপারগুলো, মুক্তিযোদ্ধাদের নিয়ে যেভাবে কুসংস্কার, যেসব বিভিন্নভাবে কথাবার্তা হয় বা মুক্তিযোদ্ধাদের সাথে আচরণ করে, আমার মনে হয় যে ওনারা একজন মুক্তিযোদ্ধার দল হিসাবে এই ব্যাপারগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত। আমি ওনাদের অনুরোধ করব, মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হয় হেন কাজ যেন না করে, এই ব্যাপারে ওনাদেরকে অনুরোধ করবো যেন ওনারা
এই ব্যাপারগুলো একটু আমলে নেয়। এক, দ্বিতীয় হলো আমাদের যে বর্তমান অবস্থায় মির্জা ফখরুল সাহেব ওই 14/7/2025 রোজ সোমবার আমাদের গণফোরামের সভাপতি এই মন্টু ভাই সুখসভায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তব্য রাখেন। উনি মুক্তিযুদ্ধ নিয়ে জোরালোভাবে বক্তব্য রাখেন যে মুক্তিযুদ্ধ নিয়ে সুপরিকল্পিতভাবে এটা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য প্রবণতা দেখা যাচ্ছে, যার জন্য আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ধন্যবাদ জানাবো যে উনি একজন মুক্তিযোদ্ধা, জিয়া রহমান সাহেবের দলের একজন মহাসচিব পর্যায়ে আছেন। উনি আজকে এই মুক্তিযুদ্ধের ব্যাপারে ওখানে উপস্থিতি এই কথা বলার জন্য আমি ধন্যবাদ। উনি আরও বলেন মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবেন না বিএনপি। ধন্যবাদ ওনাকে। এখন আমি ওনাকে কিছু অনুরোধ করব। উনি একজন ভদ্রলোক, খুবই ভালো মেধাবী রাজনীতিবিদ। আজকের ওনার এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যাবসেন্টে উনি বলেন যে ঘোষণাপত্র পাঠ করেছেন জিয়া রহমান সাহেব। এটা সত্য। বেলা 2টায় সময় টিভির খবরে দেখেছি আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক কিছু এই জুলাই আগস্ট সৈনিকদের বা আন্দোলনকারীদের এদেরকে নিয়ে কিছু কথাবার্তা বা জুলাই সনদ বা ওনাদের ভাতা উঠা নিয়ে কথাবার্তা বলেছেন। আমি ব্যাপারটা শুনছি। আমি দেখেছি আমাদের সম্মানিত উপদেষ্টা সাহেব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন যে সরকারি কোনো কোঠায় জুলাইদের কোনো কোঠা থাকবে না। সরকারি চাকরিতে তাদের কোনো কোঠা থাকবে না। আর তাদের ভাতার জন্য টাকা বরাদ্দ এটা ঘোষণা দিয়েছেন। একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ বিষয়ে একটা ব্যাপার প্রশ্ন করেছেন, শুনেছি আমি, যে জুলাই যোদ্ধা আর মুক্তিযোদ্ধা ব্যবধান। তখন উনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে মুক্তিযোদ্ধার সাথে তুলনা হবে না, মুক্তিযোদ্ধা হলো মহান ব্যক্তি। কাজেই ওনাকে আমি সামান্যতম একজন ক্ষুদ্র জ্ঞানী মুক্তিযোদ্ধা, আমি আমার অন্তঃস্থল থেকে ওনাকে আমি আশীর্বাদ করি যে উনি মুক্তিযোদ্ধাদের সম্মান একটা কথায় বৃদ্ধি করেছেন। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন। আমি আশা করব যে আমাদের মুক্তিযোদ্ধার জন্য উনি কিছু সুযোগ সুবিধা ভবিষ্যতে করবেন, কারণ আমাদের মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন। বৎসর পর বৎসর বিভিন্ন সরকার আসছেন, বিভিন্নভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের নাম বেচছেন, মুক্তিযোদ্ধাদের আশ্বাস দিচ্ছেন, কিন্তু মুক্তিযোদ্ধার জন্য কাজ করে নাই। লাস্ট পর্যন্ত দেখা গেছে যে ওই সামান্য একটা ভাতা চালু করলো 96-97 সালে আইসা তৎকালীন সরকার 300 টাকা, তারপর হইলো 500-1500, এইভাবে আস্তে আস্তে 20,000 টাকা, কিছুদিন আগে থেকে 20,000 টাকা একটা ভাতা আন্দোলন করতে করতে দাবি করতে করতে আসলো। আমি আমাদের মহান উপদেষ্টা সাহেবকে বলবো যে আমরা এখনও অনেক গরিব দুঃখী মুক্তিযোদ্ধা আছি। আমাদের কোনো দাবি দাবা থাকে না, আমাদের কোনো সংগ্রাম থাকে না, আমাদের কোনো নেতা থাকে না। আপনি আমাদের নেতা। আশা করবো ইনশাল্লাহ আমাদের আরও যেন আমরা কিছু সুযোগ সুবিধা পাই। এদিকে দেখা যাচ্ছে যে এই মেডিকেলে যে আমরা চিকিৎসা খরচ পাইতাম, এটা এখন তাল বাহানা করে এগুলো দেয় না, ঠিকমতো দেয় না, দিতে চায় না। ঘুরতে ঘুরতে তারপর ওটা না দিয়ে চলে আসতে হয়। আরেকটা জিনিস ছিল, সম্মানীভাবে একটা জিনিস পাইতাম, সেখানে খুব ভালো লাগতো যে আমরা এই 70 থেকে 80 বছর 90 বছর অনেকেই বৃদ্ধ অসুস্থ
মেডিকেলে যে গেলে লাইন ছাড়া তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতো, সিরিয়াল লাগতো না। আজকে কিন্তু তাদের অপমান করে ওখানে তাদেরকে সিরিয়ালে দাঁড়া করে রাখে। আমি নিজেই 2 দিন গেছি, আমাকে বলছে কোনো মুক্তিযোদ্ধা নাই, ওখানে সিরিয়াল দাঁড়ায় থাকেন। এই ব্যাপারটা ওনার অনুরোধ করবো যেন এই ব্যাপারটা বুড়া বয়স্ক এই মুক্তিযোদ্ধাদের, সম্মানী মুক্তিযোদ্ধাদের খুব কষ্ট হয় লাইনে দাঁড়ায় থাকা, যার জন্য একটু উনি একটু যদি এদিকে নজর দেন। আমি এই বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ ওনার সহায় হন।